আমাদের লিখেছেন রাহিতিল ফ্রম চিটাগং, এবং তিনি বলেছেন আমার এই ঘটনাটা মূলত আমার ড্রাইভারের কাছ থেকে শোনা একটা ঘটনা। আমি তার ভাষায় বলছি। 2007 কিছু বছর আগে আমি কক্সেস বাজারের চিটাগং রুটে মাইক্রোবাস চালাতাম। ভাড়ায় মানে সেটা হচ্ছে মানে তিনি যে ভাড়ায় চালাতেন, এবং সেটা ছিল শীতের সময়। তো এরকম একদিন শীতের সময় আমি সন্ধ্যায় একটা ফ্যামিলিকে চিটাগং থেকে কক্সেস বাজার নামিয়ে দিয়ে আসি। আমি ওখানে রাতের বেলায় খাবার খাই এবং গাড়ি সার্ভিসিং করাই এবং এটা এসব করতে আমার রাত প্রায় 11টা-12টা বেজে যায়। আমি তখন ফিরে আসব চিটাগংয়ে, কারণ আমার আরেকটা কাজ আছে সকালে। আমার আবার কক্সেস বাজার আসতে হবে চিটাগং থেকে। প্রায় সে সময় আমি কলাতলি পয়েন্ট থেকে স্টার্ট করি, এবং তখন কোনো হেল্পার সিস্টেম ছিল না, যেহেতু সিটের প্রবলেম হতে পারে এই ভেবে। গাড়ি পুরো খালি আমি চালাই এবং চালিয়ে আসতে থাকি এবং অনেকটা পথ চলে আসি। কিন্তু হঠাৎ যখন আমি কক্সেস বাজারের চকরিয়া মাঝখানে আসি, আমি একটা অস্পষ্ট ফিগার দেখতে পাই, এবং রাস্তার মাঝখানে আমার গাড়ির স্পিড ছিল তখন 100, তাই থামানোর কোনো প্রশ্নই আসে না। আমি জিনিসটাকে রান ওভার করি এবং প্রচন্ড ধাক্কায় জিনিসটা আমার গাড়ির নিচে এসে পড়ে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে আসি এবং গাড়ির নিচে চেক করি। আমি চমকে উঠি, কিন্তু কিছু দেখতে পাই না। বাইরে প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা দিয়ে সব আচ্ছন্ন, কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। আমি তখন গাড়ি থেকে একটা টর্চ লাইট নিই এবং গাড়ির পেছনে এসে আশেপাশে সবকিছু চেক করি, কিন্তু কোনো কিছুই আমি দেখতে পাই না। আমি মনে করি এটি নিশ্চয়ই আমার মনের ভুল। আমি কিছু মনে না করে গাড়িতে উঠে আবার চালানো শুরু করি এবং আমি চালাতে থাকি। সাডেনলি আমার চোখ ফ্রন্ট মিররে চলে যায়, ঠিক যেটা আমার মাথার সামনে। আমি দেখতে পাই একটা অবয়ব গাড়ির 4th রোর সিটে বসে আছে, ঠিক জানালার সাথে মাথা লাগিয়ে। অন্ধকারের কারণে আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি সাথে সাথে পেছনে তাকাই এবং দেখি কিছুই নাই। আমি ঘাবড়ে যাই। কোন রকম সামাল দিয়ে আমি গাড়ির গান জোরে চালাই এবং গান চালিয়ে যেতে থাকি। এক পর্যায়ে হঠাৎ গাড়ির ভেতরে আমি প্রচন্ড গরম অনুভব করি এবং শীতের ভেতর আমি সোয়েট করতে থাকি। আমি চালাতে থাকি, দেন কেন জানি আমার চোখ আবার মিররে চলে যায় এবং আমি সেই একই ফিগার দেখতে পাই 3rd সিটে এবং চমকে উঠি। আমি জিনিসটাকে এবার ভালো মতো লক্ষ্য করি। আমি দেখি মাথার সামনে কোঁকড়ানো লম্বা চুল, ঠিক মুখ দেখা যাচ্ছে না। আমি প্রচন্ড ভয় পাই। তখন কি করব বুঝতে না পেরে আমি গাড়ি থামাই এবং গাড়ির ভেতরে আবার ভালোভাবে চেক করি। তারপর আবার গাড়িতে উঠে চালানো শুরু করি। তখন হঠাৎ করে আমার চোখ আবার আয়নার দিকে চলে যায়। আমি ঠিক ওই একই ফিগার দেখি, এখন আরো কাছে, 2nd সিটে। আমি আটকে উঠি ও সাহস করে পিছিয়ে তাকাই এবং তখনই আমি আমার লাইফের সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখি। আমি দেখি একটা মহিলার অবয়ব, কোঁকড়ানো চুল, মাথার 2 পাশ থেকে নামানো, মুখ প্রায় অর্ধেক ঝলসানো, চেহারা এবং ঠোঁট দেখলে মনে হয় যেন পুড়ে গেছে। এই দেখে আমি গাড়ি অনেক জোরে ব্রেক করি এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। এরপর সকালে আবার যখন ঘোর ভাঙে এবং আমি দেখি সেই রাস্তায় একপাশে আমি গাড়িতে বসে আছি, তারপর আমি সেরে নিই, সেখান থেকে চিটাগংয়ে চলে আসি। এই ছিল ঘটনা। আমি সাদিয়ার ইমেলটি পড়তে চাই এবং সাদিয়া লিখেছেন, হাই, আই এম সাদিয়া, ঢাকায় থাকি এবং বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি MBA করছি। তবে আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে চিটাগংয়ে। আমি আমার স্কুল আর কলেজ লাইফ সেখানে স্পেন্ড করেছি। আমি সেখানে একটি গার্লস কলেজে পড়তাম এবং ফার্স্ট ইয়ারের শুরু থেকেই আমার দিনগুলো অনেক মজায় কাটছিল। ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময়ে আমাদের ক্লাসে নতুন একটি মেয়ে এসে ভর্তি হয়। তার নাম ছিল তনু। শুরু থেকেই কেন জানি আমাদের সবার ওকে খুব মিস্টেরিয়াস মনে হতো। ক্লাসে সবার আগে এসে
লাস্ট বেঞ্চে সে চুপচাপ বসে থাকতো, কারো দিকে তাকাতো না, কারো সাথে কথাও বলতো না। টিচার ছাড়া কারো কোনো কোশ্চেনের অ্যান্সারও দিত না, কিন্তু ক্লাসের সব পড়া সে কমপ্লিট করত। আমার খুব ইচ্ছা করত ওর সাথে গিয়ে একটু কথা বলি, বাট ওর অ্যাটিটিউডের কারণে যেতাম না। হঠাৎ একদিন আমি অনেক তাড়াতাড়ি কলেজে এসে পড়েছি, এসে দেখি ক্লাসে সে একা লাস্ট বেঞ্চে বসে। হঠাৎ করেই আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছো? কিন্তু সে কোনো অ্যান্সার দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, বাট তবুও সে কোনো অ্যান্সার দিল না। যখন আমি চলে আসব সে তখন হঠাৎ করে আমাকে বলে উঠল, বাসায় যাও, তোমার দাদি মারা যাচ্ছেন। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমি যখন আসছি আমার দাদি সম্পূর্ণ সুস্থ ছিল। সে আমার দিকে না তাকিয়ে আবার বলল, যাও, দেরি করলে দেরি হয়ে যাবে। এরপর কেন জানি আমি কোনো কিছু না ভেবে সাথে সাথে বাসায় ছুটলাম এবং গিয়ে দেখি সত্যি আমার দাদি আর নেই। আমি কলেজে যাওয়ার পর নাকি দাদির হার্ট অ্যাটাক হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এরপর 1 সপ্তাহ আমি কলেজে যাইনি। যেদিন গেলাম সেদিন সবাইকে বলতে চাইলাম, তুমি আমাকে দাদি মারা যাবার খবরটা সবার প্রথমে দিয়েছিল, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কেন জানি বলতে পারলাম না। এরপর থেকে আমার কেন জানি তাকে খুব ভয় লাগতো, তার সাথে কথা বলার কোনো চেষ্টাও করতাম না। ফার্স্ট ইয়ার ফাইনালে এক্সামের পর, ঠিক এক্সামের আগে আমাদের ফ্রেন্ড নাবিলার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাসায় গিয়ে দেখলাম তালা ঝুলছে। সে আমাদের অনেক ভালো ফ্রেন্ড ছিল, তাই আমরা প্রায় তাকে নিয়ে আপসেট থাকতাম। একদিন আমি কলেজের বারান্দায় দাঁড়িয়ে নাবিলার কথা ভাবছি, হঠাৎ করে দেখি তনু আমার পাশে দাঁড়িয়ে বলছে, চিন্তা করো না, নাবিলার বিয়ে হয়েছে, তারা সবাই এখন সিলেটে, সে কালকে চিটাগাঙে চলে আসবে। তখন আমি খুব অবাক হয়ে ভাবছিলাম যে নাবিলা আমাদেরকে কিছু বলল না, অথচ তনুকে সব বলছে। ঠিক তখনই তনু বলল, নাবিলা আমাকে কিছু বলেনি, তার সাথে আমার কখনো কথা হয়নি। তাকে আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কিভাবে জানো? সে কোনো অ্যান্সার দিল না। তখনই বুঝলাম তার মধ্যে কোনো প্রবলেম আছে। পরের দিন নাবিলা আসলো, বলল তার বিয়ে হুট করে হয়ে যাওয়ায় কাউকে কিছু বলতে পারেনি। তখন আমি তাকে তনুর ব্যাপারটা জিজ্ঞেস করতেই সে বলল যে তোদেরকে যখন বলিনি তাকে বলাও দূরের কথা। এরপর এক প্রকার সাহস করে আমি তনুর সাথে মিশতে শুরু করলাম। সে প্রথমে খুব বিরক্ত হলো, এরপর টুকটাক কথা বলা শুরু করলো। কয়েকদিন পর আমি যা বুঝলাম তা হলো সে আমার মাইন্ড রিড করতে পারে। ব্যাপারটাতে আমি এত বেশি অবাক হলাম যে তাকে জিজ্ঞেস করে ফেললাম, তুমি কি আমার মাইন্ড রিড করতে পারো? সে বলল, পারি, শুধু তোমার না, সবার। যার দিকে তাকাই তার মন পড়তে পারি, তাই কারো দিকে তাকাই না। এখানে সবাই খুব খারাপ। আমি জিজ্ঞেস করলাম, আমার দাদি যে মারা যাবে তুমি কিভাবে জানলা? কয়েকবার জিজ্ঞেস করার পর ও কিছু বলল না। আমি রেগে গিয়ে বললাম, তুমি যদি না বলো আমি সবাইকে বলে দেব তুমি মাইন্ড রিড করতে পারো। সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল যে যাও বলো। আমি তার কাছ থেকে উঠে গিয়ে যখন আমার ফ্রেন্ডের দিকে কাছে যাব, ঠিক তখনই আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো আর আমি সেন্সলেস হয়ে পড়লাম। যখন আমার সেন্স ফিরল, নিজেকে হসপিটালে দেখলাম। মায়ের কাছ থেকে শুনে অবাক যে 3টা বছর আমি কোমায় ছিলাম। ডক্টররা আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে আমি ফিরে আসি। কিন্তু কিছুতেই বিলিভ করতে পারছিলাম না এসব। আমার ফ্রেন্ডরা আসলো, তারা সবাই তখন ইউনিভার্সিটিতে পড়ে। তাদের কাছ থেকে তনুর কথা জানতে চাইলাম। সবাই বলল এইচএসসি এক্সামের পর ওকে ওরা কখনো দেখেনি। ওদেরকে খুলে বললাম সব, কিন্তু কিছুতেই তারা বিলিভ করতে চাইল না। আমি আবার স্টাডি শুরু করলাম। কলেজ থেকে তনুর বাসার ঠিকানা নিয়ে সেখানে গেলাম। শুনলাম সেখানে তনুর নামে নাকি কেউ থাকতোই না। এরপর অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাইনি। ঢাকায় আসার পর প্রায় রাতে তাকে স্বপ্নে দেখি মুখে অদ্ভুত সেই হাসি নিয়ে সে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার ঘুম ভেঙে যায়। শুধু ভাবি সে কি আসলে মানুষ ছিল না অন্য কিছু। আশা করি আমার এই ঘটনাটি পড়া হবে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের গ্রামের একটি ঘটনা, যে ঘটনাটা গ্রামের প্রায় সবাই জানে। যিনি ঘটনাটা এক্সপেরিয়েন্স করেছেন উনি এখনো বেঁচে আছেন। ঘটনাটা 1983 সালের। আমাদের গ্রামের একজন ঢাকা থেকে বাড়ি আসছিলেন। উনি যখন নাজিরহাট ফটিকছড়ির একটি প্লেসের নাম,
সেখানে আসেন। তখন রাত 12টা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নাজিরহাট থেকে কোনো গাড়ি না পাওয়ায় উনি হেঁটে হেঁটে বাড়ি আসলেন। ওনার সাথে একটি ব্যাগ আর একটি লোহার পাতওয়ালা ছাতা ছিল। আমাদের গ্রামের নাম গোপালঘাটা এবং মাইজভান্ডার থেকে 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে আমাদের গ্রাম। আর তিনি যেটা বলছেন সেটা হচ্ছে চারালিহাট নামক জায়গায় একটা জায়গা আছে এবং সেই জায়গার আহমদিয়া নামে একটি হাই স্কুল আছে এবং স্কুল থেকে সামান্য উত্তরে যাওয়ার পর পূর্ব দিকে যেতে হয়। উনি নাজিরহাট থেকে বাড়ির দিকে রওনা হন। ঝড় বৃষ্টির রাত হওয়ায় তিনি যেটা করছিলেন সেটা হচ্ছে তিনি আস্তে আস্তে মোটামুটি মানে জায়গাগুলোর নাম খুব কঠিন, আমার কাছে খুব অপরিচিত, আমি সবগুলো জায়গার নাম বলতে পারছি না আসলে। তো তিনি যেটা বলছেন যে রাত 2টা বেজে যায়, যে জায়গাটা তিনি আসবেন সেখানে আস্তে আস্তে মোটামুটি রাত 2টা বেজে যায়। উনি আবার এরকম সিচুয়েশন সম্পর্কে সজাগ ছিলেন। ওনার সাথে কয়েক প্যাকেট সিগারেট ছিল এবং তিনি সেখানে আসার পর থেকে উনি একটা সিগারেটের আগুন দিয়ে আরেকটি সিগারেট ধরাচ্ছিলেন। গ্রামের যেখান থেকে লোকালয় শুরু তার কিছুটা পথ আগে ওনার মনে হচ্ছিল কি যেন ওনার পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু অন্ধকারের জন্য ভালো করে কিছু দেখলেন না। উনি কিন্তু তখন পর্যন্ত সিগারেট ধরানো বন্ধ করেননি। লোকালয়ে প্রবেশ করার কিছুক্ষণ পর উনি পেছনে শব্দ শুনতে পান। পেছনে তাকিয়ে উনি প্রশ্ন করেন, কে? যাকে প্রশ্ন করা হলো উনি বললেন, আমি অমুক। যার সাথে ওনার দেখা হলো উনি ছিলেন ওনার শ্বশুরের বন্ধু এবং শ্বশুরের বন্ধুর মতো একজন মানুষ। তাই ওনাকে দেখে যিনি বাড়ি আসছিলেন হাত থেকে সিগারেট ফেলে দিলেন এবং মনে মনে খুশি হলেন যে এত রাতে এমন একজন সঙ্গী পাওয়া গেল। যার সাথে দেখা হলো উনি 10 বা 15 কদম আসার পর যিনি বাড়ি ফিরছিলেন তাকে বলছিলেন, জামাই আমাকে তোমার ছাতাটা দাও, আমি তো ভিজে যাচ্ছি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু উনি ছাতা না দিয়ে ওনার ছাতার নিচে আসতে বলছিলেন। কিন্তু এই কথা বলতেই উনি বললেন যে না থাক, বলে তিনি আসলেন না এবং ব্যাগে ইম্পর্টেন্ট কাগজপত্র থাকায় কাগজগুলি ভিজে যাবে বলেই উনি ছাতার নিচে আসতে দিচ্ছিলেন না। তখন পর্যন্ত তার মনের অবস্থা এরকমই ছিল। যিনি ঢাকা থেকে বাড়ি আসছিলেন ওনার বাড়ি কাছে ছিল এবং বাড়ির কাছাকাছি আসার পর শ্বশুরের বন্ধু স্থানীয় সেই ব্যক্তিটি একটু এগিয়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ করলো। ওনার অর্থাৎ যার সাথে দেখা হলো, ভাই দুটো নাম বলে দিলে খুব ভালো হতো আসলে। আচ্ছা, তিনি বাড়ি যাওয়ার পথে একটি খাল ছিল এবং খালের ওপর একটা ব্রিজ ছিল। ব্রিজের ওখানে আসার পর মানুষটি ব্রিজ পার না হয়ে খালের পাড়ে ওনাকে যেটা করলেন সেটা হচ্ছে যে বললেন যে অনুরোধ করলেন যে আমাকে খালটা পার করে দাও এবং খালটা পার করে না দিতে পারলে মানে আমার একা যেতে মানে ভয় লাগছে বা সম্ভব হচ্ছে না এবং খালের পাড়ে গেলে ওনার বাড়ি অনেক কাছে হয়, সুতরাং খালের ওই দিক দিয়ে যাওয়াই তার সুবিধা হবে। এবার উনি অপারগতা প্রকাশ করলেন এবং তিনি বললেন যে ঠিক। তার কিছুক্ষণ পর যখন একটু করে বিজলি চমকালো তখন উনি দেখতে পেলেন যে যার সাথে উনি এতক্ষণ পর্যন্ত আসছিলেন ওনার শরীরে লম্বা লম্বা কেশ। তখন উনি ঘটনাটা কি বুঝতে পারলেন, কিন্তু উনি যেন বুঝতে না পারেন সেটা ওনাকে বুঝতে দিলেন না এবং তিনি বললেন যে আপনি যাইলে যান, না যাইলে যেন না, বলে পেছন দিকে খুব দ্রুত হাঁটা শুরু করলেন। ওই জিনিসটা তখন বলল, ও জামাই তুমি কি রাগ করছো? এবং এই কথা বলতে বলতে ওনার পেছন পেছন আসতে লাগলো। এইভাবে অনেক কষ্টের পর উনি ওনার বাড়ির উঠান পর্যন্ত এসে এবং দরজায় এসে মা বললেন এবং তারপরে অজ্ঞান হয়ে গেলেন। এরপরে তার কিছুই মনে নেই। সকালে ওনার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় এবং আল্লাহর অসীম রহমতে তিনি এখন ভালো আছেন। দুটো নাম দিয়ে দিলে খুব ভালো হতো, ইমেলটা পড়তে একটু ঝামেলাই হয়েছে। যারা শুনছিলেন তাদের কাছে অনেক সুস্থ থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই টাটা।